আমাদের চারপাশে থাকা প্রায় সবকিছুই একসময় বিশাল সমুদ্র পাড়ি দিয়ে এসেছে, কিন্তু কোন অদৃশ্য আইনি ব্যবস্থা এই পুরো প্রক্রিয়াকে সচল রাখে? চলুন আজ আমরা সেই অদৃশ্য আইনি ব্যবস্থার রহস্য উন্মোচন করি। পুরো বিষয়টা সহজে বুঝতে হলে চলুন আমরা একটা কন্টেইনারের যাত্রাপথটা অনুসরণ করি। আর এই যাত্রার শুরুটা কিন্তু কোনো বন্দর থেকে হচ্ছে না, শুরুটা হচ্ছে একটা মাত্র শক্তিশালী কাগজের দলিল থেকে। তো প্রথমেই আসা যাক সেই কাগজের গল্পে, যা কিনা গোটা সমুদ্রযাত্রাকে নিয়ন্ত্রণ করে। আমাদের এই গল্পের মূল চরিত্র হল বিল অফ লেডিং। এই দলিলটা হল সামুদ্রিক বাণিজ্যের একদম প্রাণভোমরা, বলতে পারেন এটা পণ্যের পাসপোর্ট। এটা শুধু এটাই বলে না যে পণ্যের মালিককে, এটা একই সাথে একটা চুক্তিপত্র আর পণ্য যে ঠিকঠাকভাবে বুঝে পাওয়া গেছে তার রসিদ হিসেবেও কাজ করে। তবে একটা মজার ব্যাপার আছে, সব বিল অফ লেডিং কিন্তু একরকম হয় না। যেমন ধরুন, একটা হলো শিপড বিল, এটা মানে হলো পণ্যটা আসলেই জাহাজে তোলা হয়ে গেছে, যাত্রা শুরু। আর আরেকটা হলো রিসিভড বিল, যেটা শুধু বলে যে পণ্যটা ক্যারিয়ারের কাছে আছে, কিন্তু জাহাজে উঠেছে কিনা তার গ্যারান্টি নেই। এটা অনেকটা একটা প্রতিশ্রুতির মতো। এই ছোট্ট পার্থক্যটা কিন্তু বিশাল ব্যাপার। ভাবুন, একজন আমদানিকারক ব্যাংক থেকে টাকা নেবেন। ব্যাংক যখন একটা ক্লিন বিল দেখবে, মানে যাতে কোনো সমস্যার কথা লেখা নেই, তখন তারা সবুজ সংকেত দিয়ে দেবে, পেমেন্ট ক্লিয়ার। কিন্তু যদি একটা ক্লজড বিল দেখে যেখানে লেখা আছে বাক্স ভাঙা বা কার্টুন ভেজা, তাহলে কিন্তু সাথে সাথে লেনদেন আটকে যেতে পারে, মানে কোটি টাকার কারবারও থেমে যেতে পারে এই একটা কাগজের জন্য। আচ্ছা, তো কাগজপত্র সব ঠিকঠাক, আমাদের কন্টেনার এখন জাহাজে। চলুন এবার দেখি, জাহাজ ছাড়ার পর ক্যারিয়ার বা পরিবাহকের কাঁধে কি কি দায়িত্ব এসে পড়ে। ক্যারিয়ারের সবচেয়ে বড় দায়িত্ব হল ডিউ ডিলিজেন্স বা যথাযথ সতর্কতা দেখানো। সহজ কথায়, তাদের নিশ্চিত করতে হবে যে জাহাজটা সমুদ্রযাত্রার জন্য একদম ফিট, জাহাজে দক্ষ নাবিক আছে, আর পণ্যগুলো এমনভাবে গোছানো হয়েছে যেন কোনোভাবেই নষ্ট না হয়। এই যথাযথ সতর্কতার বিষয়টা কিন্তু কোনো হালকা ব্যাপার না। দ্য ম্যানকাস্টার ক্যাসেলের মতো বিখ্যাত একটা মামলা আছে, যেখানে একজন ঠিকাদারের সামান্য একটা ভুলের জন্য কিন্তু জাহাজ কোম্পানিকে দায়ী করা হয়েছিল। ভাবা যায়, এখান থেকেই বোঝা যায় এই দায়িত্বটা কতটা সিরিয়াস। কিন্তু সবসময় তো সবকিছু ঠিকঠাক যায় না, তাই না? ধরুন, মাঝ সমুদ্রে ভয়ঙ্কর এক ঝড় উঠল আর আমাদের কন্টেইনারটা ক্ষতিগ্রস্ত হল। এখন দায়টা কে নেবে? এখানেই চলে আসে আন্তর্জাতিক আইনের নানা প্যাচ। সারা বিশ্বে মূলত দুই ধরনের নিয়ম চলে। একটা হলো হেগ ভিসবি রুলস, যেটা বাংলাদেশ সহ অনেক দেশ মানে। এটা কিছুটা কেরিয়ার ফ্রেন্ডলি। এখানে মালের মালিককে প্রমাণ করতে হয় যে কেরিয়ারের ভুলেই ক্ষতিটা হয়েছে। আর অন্যদিকে আছে হামবুর্গ রুলস, যেটা ঠিক তার উল্টো। এখানে কেরিয়ারকে প্রমাণ করতে হয় যে তাদের কোনো দোষ ছিল না। তবে ক্যারিয়াররা কিন্তু সবকিছুর জন্য দায়ী থাকে না। আইন তাদের কিছু ছাড় দেয়। যেমন, যদি এমন কোনো প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় হয় যাকে অ্যাক্ট অফ গড বা দৈব দুর্ঘটনা বলা যায়, সেটার জন্য তারা দায়ী নয়। আবার ধরুন, যে পণ্য পাঠাচ্ছে সেই যদি ঠিকমতো প্যাকিং না করে, তাহলে তো দোষটা তারই, তাই না? আর যদি ক্ষতি হয়েই যায়, তখন কিন্তু বসে থাকলে চলবে না। প্রক্রিয়াটা খুবই সময় নির্ভর। ক্ষতির খবরটার সাথে সাথে, মানে ৩ দিনের মধ্যে ক্যারিয়ারকে জানাতে হবে। এরপর ছবি, সার্ভে রিপোর্ট সহ সব প্রমাণ গুছিয়ে আনুষ্ঠানিক দাবি জানাতে হয়। এখানে একটু দেরি হলেই কিন্তু পুরো দাবিটা বাতিল হয়ে যেতে পারে। তো আমাদের ক্ষতিগ্রস্ত কন্টেনারটা শেষমেশ বন্দরে এসে ভিড়ল। দাবি দেওয়ার প্রক্রিয়া তো চলতেই থাকবে। চলুন এবার একটু বড় ছবিটা দেখি, কিভাবে এই গোটা আন্তর্জাতিক ব্যবস্থাটা আমাদের দেশের আইনের সাথে জুড়ে আছে। বাংলাদেশের সামুদ্রিক আইনের যাত্রাটা অনেক পুরনো, সেই ১৯২৫ সাল থেকে। তবে আসল বড় ঘটনাগুলো ঘটেছে কিন্তু সম্প্রতি ২০১২ আর ২০১৪ সালে, যখন মিয়ানমার আর ভারতের সাথে আমাদের সমুদ্র সীমা নিয়ে বিরোধের সমাধান হলো। এটা ছিল একটা বিশাল ব্যাপার, কারণ এর ফলেই বাংলাদেশ বঙ্গোপসাগরের এক বিশাল এলাকার উপর নিজের সার্বভৌম অধিকার প্রতিষ্ঠা করতে পেরেছে। এটা কিন্তু শুধু ম্যাপের উপর কয়েকটা দাগ টানা নয়। এই সীমানা নিশ্চিত হওয়ার মানে হল প্রায় ১,১১,০০০ বর্গ কিলোমিটারেরও বেশি সমুদ্র এলাকার মালিকানা পাওয়া। এর মানে হল এখানকার মৎস্য সম্পদ থেকে শুরু করে তেল, গ্যাস, সব কিছুর ওপর আমাদের অধিকার প্রতিষ্ঠিত হল। তো আমরা যে সিস্টেমটার কথা এতক্ষণ ধরে আলোচনা করলাম, সেটা তো কয়েক দশক ধরে বেশ ভালোভাবে কাজ করে আসছে। কিন্তু এখন এর সামনে একটা নতুন চ্যালেঞ্জ, আর সেটা হলো ডিজিটাল ট্রান্সফরমেশন। ভবিষ্যৎটা যে ডিজিটাল, তাতে কোনো সন্দেহ নেই। ২০০৮ সালের রটারডাম রুলস প্রথম এই ধারণাটা নিয়ে আসে, ইলেকট্রনিক বিল অব লেডিং বা ইবিএল।
চিন্তা করুন কাগজের দলিলের বদলে এখন ডিজিটাল ডকুমেন্ট। লক্ষ্যটা হলো আন্তর্জাতিক বাণিজ্যকে আরও দ্রুত, সস্তা আর নিরাপদ করা, যদিও এই নিয়মটা এখনও সব দেশে চালু হয়নি। আর এটাই আমাদের শেষ ভাবনার বিষয়। যে যুগে আমরা এক ক্লিকে ডেটা পাঠাতে পারি, সেই যুগে কাগজ, কালি আর বন্দরের উপর ভরসে গড়ে ওঠা এই কয়েকশো বছরের পুরনো সিস্টেমটার ভবিষ্যৎ কি? এটা কি টিকে থাকবে, নাকি প্রযুক্তির সমুদ্রে হারিয়ে যাবে?